হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে সুদীপ্ত স্যার। যারা আমাকে চেনেন তারা খুব ভালো করে জানেন ভারতীয় রেলে চাকরি পাওয়ার জন্য যে যে পরীক্ষাগুলো নেওয়া হয়ে থাকে তার প্রপার প্রিপারেশন স্ট্র্যাটেজি, তার জন্য কি কি পড়াশুনো দরকার, তার কি কি জিনিসপত্র পড়তে হবে তবে ভারতীয় রেলে চাকরি পাওয়া যাবে, এই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার থেকে এখানে অনেকেই বয়সে বড় রয়েছেন, তো আপনাদেরকে বলবো যদি আপনার পুত্র বা পুত্রীর বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে, আমি জেনারেলের কথা বলছি, ওবিসি হলে +3, SC ST হলে +5 করে নেবেন, তাহলে অতি অবশ্যই ভারতীয় রেলে এখন প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেখানে প্রায় বছরে 1 লক্ষ করে ভ্যাকেন্সি থাকছে, যেটাতে আপনার ছেলে মেয়েরা যদি বসে তাহলে সেখানে পরীক্ষা দিয়ে পাশ করে ভারতীয় রেলে কিন্তু চাকরি করতে পারে। এবং ভারতীয় রেলে চাকরি পাওয়ার জন্য একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে এটাই যে এখানে কোনো রকম কোনো ইংলিশে পরীক্ষা হয় না, তাই যারা ইংলিশে দুর্বল তাদের পক্ষে অত্যন্ত সহজলভ্য চাকরি হচ্ছে এই ভারতীয় রেল। এই জন্য সবাই এই রেলের পরীক্ষাকে পাখির চোখ করে রাখে। আর এই রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে করানো হচ্ছে আড্ডা 247 বেঙ্গলি একটা সাব পার্ট চ্যানেলের মধ্যে, যেটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। একবার আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে সেই চ্যানেল যেটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে রেলওয়ে এবং পুলিশের কমপ্লিট প্রিপারেশন করানো হয়ে থাকে। তো আপনারা প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনাদের রেলের সম্পর্কে ইন্টারেস্ট থাকে তবে, বা আপনাদের কোনো পুত্র বা পুত্রী যদি রেলওয়ের পরীক্ষা দিয়ে থাকে তবে। এখানে ভিডিও সেকশনে গেলে রেলওয়ের কোন কোন পরীক্ষাতে সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায় সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি। রেলওয়ের কোন চাকরিতে সবচেয়ে বেশি পরিমাণ সুবিধা বিশেষত মেয়েদের ক্ষেত্রে সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি, যেখানে বাড়ির কাছে পোস্টিং পাওয়া যায়, বছরে 4 মাস পর্যন্ত ছুটি পাওয়া যায়। এই জন্য মেয়েদের জন্য সবচেয়ে বেস্ট পোস্ট হচ্ছে এটা। এই চ্যানেলের ভিডিও সেকশনে পপুলার সেকশনে গেলেই এই ভিডিওটা দেখতে পাবেন। এছাড়া যাদের রেলওয়েতে শখ টিসিটিটি হওয়া তাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি কি সেটা নিয়েও আমি ভিডিও করে দিয়েছি। প্রত্যেকটা জিনিস এখানে বলা থাকে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ডিটেলে ডিসকাস করা থাকে। তো অতি অবশ্যই আপনারা প্রত্যেকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন রেলওয়ে সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম পেতে। এবার চলে আসছি আমি আজকের তথ্যে। আজকে আমি মূলত এই রেলওয়েরই একটা বিষয়ে আলোচনা করতে এসেছি, যেখানে চায়না আবার একটা তার নিজের ডোমিনিয়েন্স দেখাবার সুযোগ পেয়ে গেল, বা সুযোগ নিজেকে করে তুলল তার নির্দিষ্ট যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে। চায়না নিজে তৈরি করলো প্লেনের থেকে দ্রুত গতিতে চলা একটা ট্রেন, যার নাম হচ্ছে ম্যাকলেভ ট্রেন। কি এই ম্যাকলেভ ট্রেন? কি তার সায়েন্টিফিক পদ্ধতি যার মাধ্যমে এই ট্রেনটা এত স্পিডে দৌড়াতে পারে? এটা হচ্ছে এমন একটা ট্রেন যার চাকা পর্যন্ত নেই, উইদাউট হুইল সেই ট্রেন যথেষ্ট দ্রুত গতিতে চলাচল করতে পারে। তো এই সমস্ত বিষয় সম্পর্কিত বিষয় আজকের বিষয়ে আমি আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে পুরো জিনিসটা ক্ল্যারিটি চলে আসবে। কেন আজকে চায়না এই ম্যাকলেভ ট্রেন আবিষ্কার করেছে? এই ম্যাকলেভ ট্রেনের এর আগেও কি কোনো রকম কোনো আবিষ্কার হয়েছে? অন্য কোনো কান্ট্রি কি এই ম্যাকলেভ ট্রেন আবিষ্কার করতে চলেছে বা করে কি ফেলেছে?
বা পরবর্তীকালে কি করতে পারে, ভারতে এখানে অবদান কি, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তার আগে প্রথমে বলে রাখি, যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত না থেকে থাকেন তাহলে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠান। হাই লিখে পাঠালে দেখবেন যে টোটাল 7টা গ্রুপের হোয়াটসঅ্যাপ লিংক চলে গেছে। এর মধ্যে রেল ব্যাংক এসএসসি, ইংলিশ প্রাইভেট জব, ডাব্লিউবিপিএসসি, আইবি, এই কটা এক্সামের নোটিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। মূলত আপনাদের যদি কোনো পুত্র বা পুত্রী রেলের প্রিপারেশন নিয়ে থাকে বা এসএসসি প্রিপারেশন নিয়ে থাকে তাদেরকে এখানে জয়েন করতে বলে দিতে পারেন। এখানে অনেক কিছু জিনিসপত্র ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তারা। আর আমি আপনাদেরকে বলবো এই প্রাইভেট জব যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে জয়েন থাকতে। কেন? তার কারণ এই গ্রুপের মধ্যে আমি এমন কিছু তথ্য দিই বা এমন কিছু জবের অফার দিই যেগুলো আপনারা ঘরে বসে কিন্তু বাড়তি ইনকাম করতে পারবেন, এবং মানুষ যত বাড়তি ইনকাম করবে তত সে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে, তত সে ইনকাম ট্যাক্স দেবে, আর যত সে ইনকাম ট্যাক্স দেবে তত ভারতের জিডিপি স্ট্রং হবে, আর যত ভারতের জিডিপি স্ট্রং হবে তত ভারত ইনভেস্ট করতে পারবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, এবং একদিন ভারতও এই ম্যাকলেভ ট্রেন নিজের ভূমিতে অধিষ্ঠিত করতে পারবে। তো এই সমস্ত কিছুই কিন্তু আমাদের হাতে রয়েছে, তো আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ কান্ট্রি কখনো কোনো 4-5টা ক্যাবিনেটার হতে পারে না। ক্যাবিনেট তো আজকে আছে, পরে অন্য কেউ থাকবে, অন্য কোনো পার্টির থাকবে, কিন্তু কান্ট্রি তো একটাই না। তো সেই কান্ট্রির যেহেতু আমরা দেশের নাগরিক, তো আমাদের সবার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে দেশের জন্য আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে, এবং সেটা যত পরিমাণ আমরা আয়ের স্বাচ্ছন্দ্যতা বাড়াবো তত দেশ উন্নত হবে। সোজা কথা হচ্ছে এটা। তো কিভাবে হবে, কি বৃত্তান্ত, আমি সবগুলো এখানে বলে দেব। চলে আসছি আমি মেন বিষয়, সেটা হচ্ছে যেটা আমাদের আজকের টপিক। আজকে মূলত আমি সেই বিষয়ে বলতে চলেছি যে ট্রেনটা আজকে চায়না আবিষ্কার করলো বা তার টেস্ট ফায়ার অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে হাই স্পিড ট্রেন ইন চায়না, যার স্পিড হচ্ছে 600 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় প্রায় 650 কিলোমিটার সে যেতে পারবে। এবং এখানে পরিষ্কারভাবে চায়না একটা উদ্যোগ নিয়েছে যে 1200 কিলোমিটার 150 মিনিটের মধ্যে সে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখছে। 150 মিনিট মানে কত? 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টায় 1200 কিলোমিটার। মানে আমি এক্সপেক্ট করতে পারি যে এখান থেকে যদি আমি বলি যে দিল্লি, যদিও সেটা 1200 কিলোমিটার হবে না, তার থেকে একটু বেশি হবে, তবুও সেটা কিন্তু মোটামুটি হবে 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে দেবে, এবং সেটা ট্রেন। তাহলে অ্যাভারেজ স্পিড কত হচ্ছে? 480 কিলোমিটার পার আওয়ার। কারণ অ্যাভারেজ স্পিড আমরা জানি প্রত্যেকে যে দূরত্ব বাই সময় করলেই আমরা কিন্তু পেয়ে থাকি। তো সেটাকে যদি আমরা করি, এই 1200 কিলোমিটারকে যদি আমি 2.5 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে 480 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। এবং এইটা হচ্ছে অ্যাভারেজ, মানে 480 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাবে আসবে, এটা অ্যাভারেজ। যেমন আমাদের বন্দে ভারত এর হাই স্পিড হচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ও যাতায়াত করে কিসে? 130 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই যাতায়াতটা হচ্ছে 480 কিলোমিটার পার আওয়ার, যেখানে হাইয়েস্ট যেতে পারে কত? 650 কিলোমিটার পার আওয়ার। এখানে বেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ম্যাকলেভ। কি এ ম্যাকলেভ সেটা আমি একটু পরে আসছি, ম্যাকলেভের পুরো টেকনোলজি সম্পর্কে বলে দেব। এটা হচ্ছে একটি চাকাবিহীন ট্রেন। চাকাবিহীন ট্রেন কিরকম টাইপের দেখতে হয়ে থাকে দেখে নিন। এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটা তার নিচের যে ট্র্যাক আছে সেই ট্র্যাকের সঙ্গে কোনো রকম কোনো চাকার সঙ্গে যুক্ত নেই। দেখুন চাকার থেকে একটু উপরে আছে, কোনো চাকা কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ চাকা ছাড়া এই ট্রেনটা হচ্ছে ম্যাকলেভ ট্রেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন তো যে কতটা ভাবতে পারলে এই জিনিস তৈরি করা যেতে পারে, এবং চাকা ছাড়া কি করে একটা ট্রেন চলতে পারে সেটাও আমি বলে দেবো, চাপ নেই। সেটার মধ্যে পুরোপুরি সায়েন্স রয়েছে, এবং যেহেতু আমি সায়েন্স পড়াই, সায়েন্সের টিচার, তো আমি পুরোপুরি বলে দেবো যে এর মধ্যে কি কি প্রসেসের মাধ্যমে এই জিনিসটা হয়েছে।
এই যে জিনিসটা হয়েছে সেটা প্লেন লাইনের উপর, মানে যেটা প্ল্যান করা হচ্ছে, যেটা মানে এই ম্যাকলেভ ট্রেনটা যাবে সেটা হচ্ছে বেজিং থেকে সাংহাই পর্যন্ত, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1200 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো আমরা যদি ম্যাপে দেখি সেটা হচ্ছে মোটামুটি হবে, এটা হচ্ছে যদি বেজিং হয়, এটা যদি আমাদের বেজিং হয়, তো এখান থেকে সাংহাই পর্যন্ত এই দূরত্বটা ছেড়ে যাচ্ছে, যেটা যদি আমরা কারে যাই তাহলে সেক্ষেত্রে 11 ঘন্টা 58 মিনিট, মানে যেটা 12 ঘন্টা সময় লাগছে, সেই জিনিসটাই এই ট্রেনটা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। বোঝা গেল আশা করি। তো কি এই টেকনোলজি, ম্যাগনেভ টেকনোলজি জিনিসটা কি? তো দেখুন এখানে অ্যাকচুয়ালি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইএমএফ। এই জিনিসটা আমি যখন রেলের ক্লাস করিয়েছি তখন আমি বলে দিয়েছি, বা তোমাদের মধ্যে যদি কোনো আমার স্টুডেন্ট থেকে থাকো তারা জানবে, যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে যেখানে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম দুটো একসঙ্গে কাজ করবে। জেনারেলি ম্যাগনেট কি কাজ করে? ম্যাগনেট আমরা জানি যে কোনো একটা যদি চুম্বক হয়ে থাকে, চুম্বক এরকম করে কাজ করে, এই যদি একটা চুম্বক হয় এবং এই যদি আরেকটা চুম্বক হয়, একটা চুম্বকে যদি নর্থ পোল এটা হয়, এটা যদি সাউথ পোল হয়, আর অন্য চুম্বকে যদি এটা নর্থ পোল হয় এটা সাউথ পোল হয়, তাহলে সেক্ষেত্রে এই সাউথ পোল নর্থ পোলকে সবসময় অ্যাট্রাক্ট করে। আমরা প্রত্যেকেই জানি যে অপোজিট অ্যাট্রাক্টস। যেমন একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে, তাই তো, কারণ কি? অপোজিট অ্যাট্রাক্টস, এটা হচ্ছে নেচার। অন্যদিকে যদি এখানে এই সেম জিনিসটা যদি আমি বলি যে এইদিকে সাউথ পোল এদিকে নর্থ পোল, অন্যদিকে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল, তাহলে নর্থ নর্থ কিন্তু একে অপরকে রিপেল করবে, কখনোই কিন্তু এটা হওয়া পসিবল নয়। আবার অন্যদিকে যদি এটা সাউথ সাউথ হয় তাহলেও কিন্তু রিপেল করবে। তার মানে সোজা কথায় কি, অপোজিট অ্যাট্রাক্ট করে, সেম জিনিস রিপেল করে, এটাই আমরা প্রত্যেকে জানি। এবং তার উপর বেস করি, এই ছোট্ট কনসেপ্টটার উপর বেস করেই এই ম্যাগনেভ টেকনোলজি ডেভেলপ হয়েছে, এবং তার উপর বেস করে এত স্পিডে কিন্তু ট্রেন যাওয়া সম্ভব হচ্ছে। তো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা যদি আমি একটু ছবিতে দেখাই তো দেখতে হবে, দেখো এই হচ্ছে টোটাল একটা টানেল। মানে আমি যদি এর আগের ছবিটা দেখাই, এই যে পার্টটা আছে এই পার্ট থেকে এতদূর পর্যন্ত এইটা সাইডটা, মাঝখানে হচ্ছে ট্র্যাকটা এবং তার উপর ট্রেনটা যাচ্ছে। এই সেম জিনিসটাই এখানেও হচ্ছে, এইটা হচ্ছে টোটাল সাইডটা, মাঝখানটা হচ্ছে ট্র্যাক, তার উপর দিয়ে ট্রেন আসবে। এবার কি হচ্ছে, এই যে ওপরের যে ট্র্যাকটা আছে এই ট্র্যাকটাকে কি করছে, নর্থ পোল করে দিচ্ছে। যদি এটা নর্থ পোল করে তাহলে এই যে ট্রেনের উপরে মানে নিচের দিকটা নর্থ পোল, এখানেও নর্থ পোল রেখে দিচ্ছে। তাহলে এইদিকে নর্থ পোল, এদিকে নর্থ পোল, এদিকে নর্থ পোল, এদিকে নর্থ পোল, তাহলে সবসময় কি করবে, নর্থ পোল একে অপরকে বিকর্ষণ করবে। দেখা যায় না যে ট্রেন অনবরত মানে ড্রিরেল হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজের যে ট্র্যাক আছে সেই ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এবং তারপর সে ডিরেল হয়ে গিয়ে প্রত্যেক মুহূর্তে দুর্ঘটনা ঘটাচ্ছে। এখানেও সেম জিনিসটা হয়ে থাকে, বাট এখানে হওয়ার পসিবিলিটি কিন্তু নেই বললেই চলে। এখানে ডিরেল হতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ ফিজিক্সের উপর বেস করে দাঁড়িয়ে আছে। কিরকম ভাবে, যদি আজকে নর্থ পোল একে অপরকে রিপিল করে, একে অপরকে বিকর্ষণ করে, তাহলে যখন ট্রেনটা ওপরের দিকে ভেসে থাকবে, আর যখনই হাওয়ার বেগ আসবে তখনই ট্রেনটা এভাবে হেলবে, আর যখনই এটা হেলার চেষ্টা করবে তখন এদিকেও নর্থ পোল আছে এদিকেও নর্থ পোল আছে, এরা কি করছে, একে অপরকে বিকর্ষণ করছে, এও বিকর্ষণ করছে এদিকে, এও বিকর্ষণ করছে এদিকে। তার মানে ট্রেন এই একটা জায়গাতে স্ট্যাগনেন্ট থাকতে বাধ্য, এবং সেই ট্রেন কিন্তু সঠিকভাবে গতিতে এগোবে। ঠিক আছে, তো এই হচ্ছে প্রসেস, যে পদ্ধতিতে ম্যাকলেভ ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। এবং মুভ করছে কিভাবে, যদি আমি বলি যে এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটা সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ করে টোটাল এই ম্যাগনেটিক লাইনটা তৈরি হয়েছে। এবার কি হচ্ছে, নর্থ নর্থ একে অপরকে রিপিল করছে, আবার এই সাউথ নর্থ একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তো আলটিমেটলি অ্যাট্রাক্ট না হলে এ তো ভাই এগোবে না, এ তো এখানেই থাকবে। তো সেই জিনিসটাই এখানে কাজ হচ্ছে। তো সোজা কথায়
এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এখানে নর্থ পোল বা যদি এখানে সাউথ পোল থাকে, এখানে যদি সাউথ পোল থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, একে অপরকে রিফিল করবে। সেই জন্য ট্রেনটা যেটা ট্র্যাক থাকে সেই ট্র্যাকের থেকে একটু উপরে উঠে থাকবে। আর যদি ট্রেনটা একটু উপরে উঠে থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা পরিষ্কারভাবে কত উঠে থাকবে সেটাও আমি বলে দিয়েছি, 10 থেকে 15 মিটার অ্যাবাভ দ্য ট্র্যাক থাকবে। এবং যখনই এটা উপরে উঠে থাকবে তার মানে মাটির সঙ্গে কোনো ঘর্ষণ কাজ করছে না, তার মানে নো ফ্রিকশন হচ্ছে, তার মানে নো ফিজিক্যাল কন্ট্যাক্ট। যদি ফ্রিকশন না থাকে তাহলে কি ও কোনোভাবে বাধা পাবে? বাধা পাবে না। এই জন্য এর এত স্পিড। স্পিড কখন কমে যায়, যখন সামনে ফ্রিকশন থাকে। যখন উপরে উঠে গেছে ও তো এয়ারের মধ্যে ভাসছে, রিফিল করে এয়ারের মধ্যে ভাসছে, তাহলে কি করে আলটিমেটলি ফ্রিকশন থাকতে পারে? কোনো ফ্রিকশন নেই। তো সেই জন্য এটাই কোনো ফ্রিকশন নেই, ফিজিক্যাল কন্ট্যাক্ট নেই, সেই জন্য এত স্পিড। নেক্সট হচ্ছে আমরা যে কোনো ট্রেনে উঠলে আমরা একটা ট্রেনের মেকানিক্যাল একটা শব্দ শুনতে পাই। এখানে কোনো শব্দ কাজ করবে না, এখানে কোনো রকম কোনো ভাইব্রেশন হবে না, যেমন ট্রেনের মধ্যে একটা ভাইব্রেশন হয়ে থাকে, কারণ ওই যে ট্র্যাক আছে ওই ট্র্যাকের সঙ্গে তো চাকার ঘর্ষণ হচ্ছে, তার জন্য তো একটা মেকানিক্যাল নয়েজ হয় এবং তার সঙ্গে সঙ্গে একটা ভাইব্রেশন হয়। তো সেই জিনিসটা আলটিমেটলি এখানে হচ্ছে না এবং সেই জন্য এত স্পিড, যেটা মোটামুটি ভাবে 600 কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়া পর্যন্ত সক্ষমতা রাখে। এইটা হচ্ছে ম্যাকলেক স্পিডের কনসেপ্ট। বোঝা গেল? তো এই টেকনোলজিকে কাজে লাগিয়েই আলটিমেটলি চায়না ডেভেলপ করেছে। এই ম্যাকলেভের প্রোটোটাইপ এর অনেক আগে কিন্তু চায়না করেছিল। কবে? এটা কিন্তু ম্যাকলেভ হয়নি, বাট এর আগে টেস্ট শুরু হয়েছিল, সেটা হচ্ছে 2021 সালের জুলাই মাসে। অর্থাৎ এই যে আগস্ট মাস চলছে তার ঠিক আগের মাসে যদি আমরা একটু 4 বছর পিছিয়ে যাই তাহলে 2021 সালে কিন্তু এই প্রোটোটাইপ এর টেস্ট হয়েছিল। কোথায় হয়েছিল সেটাও বলা আছে, কুইংডাও। যেটা করেছিল কে? সিআরআরসি, কুইংডাও কোর্টাট লিমিটেড। এইটা চায়নার একটা ইন্টারনাল কোনো কোম্পানি যেটা এটা ডেভেলপ করেছিল। এবং এখানে কোন জিনিসটা আলটিমেটলি করা দরকার যার জন্য এই ম্যাকলেভ বা এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই জিনিসটা হয়ে থাকে? তো তার জন্য হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিং ম্যাগনেট দরকার হয়ে থাকে এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন দরকার হয়ে থাকে। ইলেকট্রোম্যাগনেটিক প্রপালশন জিনিসটা কি সেটা আমি এখানে বোঝালাম, এবং তার সঙ্গে সঙ্গে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট কি জিনিস সেটা আমি আগের দিন যখন এই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলের লাইভ ক্লাসে আগের দিনে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাছিলাম, সেখানে আমি এখানে সুপার কন্ডাক্টিভিটি কি জিনিসটা সেটা আমি এই ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি। তো সেম টেকনোলজিকে ইউজ করেই কিন্তু আজকে এই টেস্টিমনি শুরু হয়েছিল, যেটা প্রোটোটাইপ শুরু হয়েছিল, বাট সেটাই কিন্তু এখন বর্তমানে বাস্তবে অস্তিত্বে আসছে। ঠিক আছে? তো লেটেস্ট ট্রায়াল যেটা হয়েছে ঠিক আজ থেকে 2 মাস আগে জুন মাসে এটা হয়েছে। কোথায় হয়েছে? চায়নার হুবেই প্রভিন্সে হয়েছে এবং একটা নির্দিষ্ট ল্যাবে। ট্র্যাক হচ্ছে 1968 ফুটের মধ্যে 1.1 টন ম্যাকলেভ ট্রেন 404 মাইল পার আওয়ার মানে 1 সেকেন্ডে তুলতে কিন্তু সক্ষম হচ্ছে। মানে 7 সেকেন্ডের মধ্যে ও এত পরিমাণ স্পিড কিন্তু তুলে ফেলতে পারছে। 400 মাইল পার আওয়ার এই স্পিডটার অর্থ হচ্ছে 650 কিলোমিটার পার আওয়ার। এটা অলরেডি লেটেস্ট ট্রায়াল হয়ে গেছে এবং এটা ছোট্ট একটা সেগমেন্টের মধ্যে তারা ডেভেলপ করেছে। এটাকেই ওরা বড় প্রজেক্ট হিসাবে আমাদের সামনে তুলে আনতে চাইছে এই জায়গাতে, বেজিং থেকে মানে সাংহাই এই জায়গাটার মধ্যে তারা মানে মেন করিডোরের মধ্যে এরা এখন প্রতিস্থাপন করতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, এই যে জিনিসটা আছে এইটা আলটিমেটলি মানে লার্জেস্ট হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক এখন যদি বলা হয় যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে কার কাছে রয়েছে, আমরা অতি অবশ্যই বলবো সেটা কিন্তু চায়নার মধ্যেই রয়েছে। প্রায় 45,000 কিলোমিটার রয়েছে এবং এই যে ম্যাকলেভ ট্রেন সেটাকেই কিন্তু একটা কমপ্লিমেন্টারি হিসাবে কাজ করবে বলা যেতে পারে, কারণ অলরেডি নেটওয়ার্ক রয়েছে, তার উপর বেস করেই আলটিমেটলি ট্রেনটা মুভ করবে। তো একটা অসাধারণ বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি চায়নার তরফ থেকে
তারা করে ফেলেছে। এবং আমাদের না এখান থেকে হিংসা করা উচিত নয়, কারণ আমরা বাংলাদেশ নই, বাংলাদেশ থেকেই করবে। আচ্ছা, ইন্ডিয়া এত বেটার কিছু করে ফেলছে, আমরা করতে পারছি না, তার মানে ইন্ডিয়া হচ্ছে ফালতু লোকজন। তো আলটিমেটলি ওরা কিছু করতে পারে না, সেই জন্য ওরা আলটিমেটলি এই একটা ফালতু লোক, বেকার কান্ট্রি এইসব বলে নিজেদেরকে সান্ত্বনা দেয়। কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে ডেভেলপ করি, অন্যর কাছ থেকে জিনিসপত্র শিখি এবং নিজের দেশে সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমাদের দেশকে আরো উন্নত করি। যেমন কনস্টিটিউশন, বিভিন্ন কান্ট্রি থেকে আমরা কনস্টিটিউশনের সবচেয়ে বেস্ট পার্টগুলোকে নিয়ে এসে এত বড় একটা কনস্টিটিউশন তৈরি করেছি, এবং যেটা আমাদের একটা হেরিটেজ বলা যেতে পারে। গোটা অল ওয়ার্ল্ডের রেসপেক্টে সবচেয়ে বড় যদি কনস্টিটিউশন হয়ে থাকে সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশন, লিখিত কনস্টিটিউশন। তো এটা কি প্রত্যেকটা জায়গা থেকে, জাপান থেকে, সোভিয়েত ইউনিয়ন থেকে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউএস থেকে, সবার কাছ থেকে জিনিসপত্রগুলোকে নিয়ে আমরা শিখে একটা ইন্ডিজিনিয়াস কনস্টিটিউশন আমরা তৈরি করে ফেলেছি। তো আমরা কখনো বাংলাদেশ হব না, আমরা যেটা প্রতিবেশী রাষ্ট্র বা কান্ট্রি করছে সেগুলো থেকে দেখব, শিখব, নিজের দেশে ইমপ্লিমেন্ট করব এবং আরো বড় হব, যাতে আমাদেরকে দেখে পরবর্তীকালে কোনো কান্ট্রি শেখে। ঠিক আছে? তো এখন বর্তমানে এই যে জিনিসটা ম্যাগলেভ প্রজেক্টটা হলো, এতে এর ইম্পর্টেন্স কি, চায়নার মধ্যে কি ইম্পর্টেন্স এটা আনতে পারে? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটাকে আমরা বিআরআই বলতে পারি, সেটা কিন্তু বুস্ট পাবে। মানে চায়না আশেপাশে আমাদের যে প্রতিবেশী কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু অলরেডি ইনভেস্ট করে রেখেছে। চায়না কিন্তু এই সমস্ত ইন্ডিয়াকে চাপে ফেলার জন্য আমরা তো ভাই লোকের কাছ থেকে জিনিসপত্র শিখি, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করি, দেশকে উন্নত করি। আর এদের কাজ কি? এরা হচ্ছে উন্নত তো অবশ্যই নিজেকে করছে, তার সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশের একটু করে খুশি দিয়ে আছি। তো এই জিনিসটা তাদের মধ্যে রয়েছে, এখান থেকে তাদেরকে কিন্তু বাঁচানো যাবে না। তো এই জায়গা থেকে আমাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। যেমন পাকিস্তান সিপিইসি, এই জায়গাটাতে তারা কিন্তু একটা সংযোগ স্থাপন করে আমাদেরকে চাপে ফেলতে পারে। চায়না লাওস এটার সঙ্গেও কিন্তু তারা করতে পারে। মালয়েশিয়া এইচএসআর এটার মধ্যেও কিন্তু তারা করতে পারে। চায়নার মধ্যে প্রচুর জনসংখ্যা রয়েছে, আমরা যদি সেন্সাস তো রিসেন্ট বেরোবে, তো নতুন যেটা আসবে সেটা দেখা যাবে, বাট আগেকার হিসাব অনুযায়ী যদি বলি, সরকারি ডেটা যদি বলি, তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু চায়নার মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে। এবং যেহেতু চায়নার মধ্যে বেশি পপুলেশন রয়েছে এবং ওরা মোটামুটি ভাবে আমাদের থেকে অনেকটা বেটার মানে ডেভেলপ কান্ট্রির মধ্যে বিলং করছে, তাই ওদের ওইখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু কি করছে, ওই প্লেনে চড়তে পারছে। তো এয়ার ট্রাফিক কিন্তু প্রচুর প্রচুর বেশি রয়েছে চায়নার মধ্যে। যদি ম্যাকলেভ ট্রেন চলে আসে তাহলে এয়ার ট্রাফিক অনেক কমে যাবে, কারণ আজকে এরোপ্লেনের থেকেও কিন্তু কম সময় এসে পৌঁছে দিচ্ছে। যদিও এরোপ্লেন এর থেকে অনেক বেশি স্পিডে দৌড়ায়, কিন্তু আমি দেখিয়ে দেবো এরপরে যে কি করে এরোপ্লেনের থেকেও এটা বেশি স্পিডে আমাদেরকে পৌঁছে দিতে পারছে, আমি দেখিয়ে দেবো। তো এছাড়াও যে কোনো ট্রেনের ক্ষেত্রে একটা অয়েল ডিপেন্ডেন্সি থাকে, এখানে অয়েল ডিপেন্ডেন্সি তাদের কমবে। তারা সেলফ রিলায়েন্স ওয়েতে এই জিনিসটা ডেভেলপ করেছে, এআই কন্ট্রোলকে ঠিকঠাক করে, ক্রায়োজেনেসিস, ম্যাগনেটস, এই জিনিসপত্রগুলোকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টগুলোকে আরো ডেভেলপ করে তারা দেশের মধ্যে এই রেভলিউশনটা কিন্তু আনতে পেরেছে। তারা ডেভেলপ করতে পেরেছে স্যাটেলাইট সিটি। স্যাটেলাইট সিটি মানে কি? সাপোজ আজকে এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায় বেশি লোকজন থাকছে। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমি বলি যে এটা হচ্ছে কলকাতা, এই কলকাতায় বেশি লোকজন থাকছে, সেই জন্য কলকাতায় পপুলেশন বেশি, কলকাতায় প্রচুর লোকজনের সংখ্যা বেশি, দাম বেশি জিনিসপত্রের। তো যখন এইরকম একটা কানেক্টিভিটি থাকবে তখন মানুষের আর দরকার নেই কলকাতায় থাকার, তখন মানুষ বর্ধমানেও থাকতে পারবে, তখন মানুষ নদিয়াতেও থাকতে পারবে, তখন মানুষ কৃষ্ণনগরেও থাকতে পারবে, তারা এখান থেকে কানেক্টেড থাকবে না।
তারা আলটিমেটলি এখান থেকে কানেক্টেড হয়ে যাবে, তাদের দরকার নেই কলকাতায় থাকার। তো এই সুযোগ সুবিধা কিন্তু আসবে। তো স্যাটেলাইট সিটি মানে হচ্ছে যেটা, স্যাটেলাইটস মানে কি, কোনো একটা গ্রহের পাশে যে সমস্ত স্যাটেলাইট গুলো ঘুরে সেগুলোকে আমরা বলতে কি তার উপগ্রহ। তো এই যে উপগ্রহ, এটা হচ্ছে উপশহর, যে শহরটা আলটিমেটলি মেন কান্ট্রি, যার উপর বেশ করে সমস্ত ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে রয়েছে, সেখানেই মানুষ আসবে। কিন্তু যেহেতু এই লেভেলে কানেক্টিভিটি রয়েছে, তারা চলে আসবে, জার্নি করে নেবে। কতক্ষণ সময় লাগবে সেখান থেকে আসতে, তাই নয় কি? এখান থেকে দিল্লি যেতে যদি তার 2.5 ঘন্টা সময় লাগে, তাহলে বর্ধমান থেকে কলকাতা আসতে কত সময় লাগবে? যদি যদি আমি ভেবে নিই যে এই জিনিসটা আমাদের এই ভারতবর্ষে হচ্ছে, তার রেসপেক্টে বলছি, ঠিক আছে? বেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্য অনেক অনেক জব ক্রিয়েশন হবে। কারণ এই টোটাল ট্রেনের টোটাল জিনিসপত্র তৈরি করা, তার প্রপার বগিগুলোকে ডেভেলপ করা, এইগুলোর জন্য তো প্রচুর প্রচুর ম্যান পাওয়ার দরকার। তো নতুন নতুন জবও ক্রিয়েশন হবে এতে। তো অতি অবশ্যই এটা তো চায়নার কাছে একটা যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করছে, তো বটেই, একদমই। অন্যদিকে যদি বলি যে চায়নার কাছে কিন্তু চ্যালেঞ্জ নেই, এটা কিন্তু নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো কান্ট্রি যদি আজকে এই টাইপের ডেভেলপমেন্ট করতে চায়, তাহলে কিন্তু তার একটা ডেডিকেটেড ট্র্যাক লাগবে। যে ট্র্যাকে আমাদের রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, যে ট্র্যাকে আজকে বন্দে ভারত যাচ্ছে, সেই ট্র্যাকেই কিন্তু আজকে মেট্রো রেল কিন্তু নেই, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। তো মেট্রো রেলের জন্য আলাদা ট্র্যাক করা হয়েছে। ঠিক তেমনি ভাবে এই সমস্ত হাই স্পিড যে ট্রেনগুলো আছে, সেগুলোকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ডেডিকেটেড আলাদা করে ট্র্যাক লাগবে। দ্বিতীয় জিনিস কি? ল্যান্ড অ্যাকুইজিশন। মানুষ তো প্রচুর বেড়ে গেছে। আমি যদি ধরে নিই যে এই হচ্ছে টোটাল আমাদের এরিয়া, এই এরিয়ার মধ্যে এতটা অংশে মানুষ বসবাস করে, এতটা অংশে রেল লাইন রয়েছে, কিন্তু ডেডিকেটেড ট্র্যাক যদি করতে হয়, তাহলে আরো কিছুটা আর একটা অন্য ট্র্যাক করতে হবে। কিন্তু এরকম জায়গাতে মানুষ বসবাস করে, তো মানুষকে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে বোঝাতে হবে যে ভাই তোমরা এখানে থাকো এবং এই জায়গাটা সরকারকে দাও, যাতে তারা ট্র্যাক তৈরি করতে পারে। তো অ্যাকুইজিশনও কিন্তু একটা বড় সড় ম্যাটার করছে, তো সেটাও কিন্তু করতে হবে সরকারকে। তো এটাও একটা চাপের বিষয়। অন্যদিকে কমপ্লেক্স কুলিং সিস্টেম ফর সুপার কন্ডাক্টার্স ফর এসসি ম্যাকলেপ, তো এই যে জিনিসটা আছে, সেটাও একটা প্রজেক্টের জন্য একটা বড় সড়ো জায়গার প্রয়োজন হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2 থেকে 4 টাইমস এক্সপেন্সিভ হয়ে থাকে। নর্মাল যে সমস্ত ট্র্যাকগুলো করতে যত পরিমাণ খরচা হয়ে থাকে, এই সমস্ত ট্র্যাকগুলো করতে বা এই জিনিস তৈরি করতে প্রচুর প্রচুর এক্সপেন্ডিচার লাগবে। এবং এরপরে যে পরিমাণ আজকে সরকার খরচা করে এত পরিমাণ ডেভেলপমেন্ট করলো, তারপর দেখা গেল টিকিটের মূল্য হয়ে গেল এখান থেকে বর্ধমান যেতে, যেটা লোকাল ট্রেনে যাওয়া যায় 25 টাকায়, সেটা হয়ে গেল হচ্ছে 500 টাকা। কেউ আর চড়বে না। তাহলে মানুষের যাতে পকেট ফ্রেন্ডলিও হয়, সেটাও ব্যাপার থাকতে হবে। এবং যেহেতু এখানে এতটা এক্সপেন্ডিচার করে, এতটা এক্সপেন্সিভ জিনিসটা তৈরি করে, সরকারকেও তো টাকাটা তুলতে হবে, নাহলে সরকার দেবে কোথা থেকে? তো এই জিনিসটার জন্য কিন্তু একটা যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন ট্রেন পথে মানুষ যাতায়াত করবে, তখন কি আর কেউ প্লেনে চড়বে? যখন প্লেনে এই লেভেলের জিনিসপত্র কোনো একটা জায়গায় যেতে 4 ঘন্টা লেগে যাচ্ছে, সেখানে ট্রেন যদি 2.5 ঘন্টায় পৌঁছে দেয়, তাহলে লোকে কেন প্লেনে চড়বে? লোকে তো সবসময় ট্রেনেতেই যাবে, তাই নয় কি? এবার আমি চলে আসি যে এয়ারলাইন কেন বাধা দেবে। আমি এয়ারলাইন বা এয়ার সিস্টেম বা আমাদের যে প্লেন, এই প্লেন ট্রেনের থেকে এত বেশি পরিমাণ কেন এফিসিয়েন্ট, সেটাও একটু বলে দিই। তো দেখুন, আলটিমেটলি আমি যদি একটু উল্লেখ করি, ফ্লাইটের কোনো একটা জায়গাতে যেতে, আমি কথার কথা এখান থেকে দিল্লি যেতে সময় লাগে হচ্ছে 2 ঘন্টা, 2.5 ঘন্টা টাইম নেয়, তো মোটামুটি 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। তো তার সঙ্গে তার আগে বলে যে 2 ঘন্টা আগে যেতে, তো তার জন্য চেকিং আছে, সিকিউরিটি আছে, বোর্ডিং আছে, এই সমস্ত কিছু মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগছে।
ফ্লাইটে টাইম লাগছে 2 ঘন্টা, তো কি হয়েছে, তার সঙ্গে আনুষঙ্গিক তো এগুলোও দরকার না। তো এই সমস্ত কিছু করে তার টোটাল এখান থেকে দিল্লিতে কতক্ষণ সময় লাগছে, 3.5 থেকে 4 ঘন্টা লেগে যাচ্ছে। যদি আজকে এই ম্যাকলেভ ট্রেন তৈরি হয়ে যায়, তাহলে এই টোটাল জিনিসটাই 2.5 ঘন্টায় সে করে দিতে পারবে। কারণ হয়তো ফ্লাইটের স্পিড, যে সমস্ত কমার্শিয়াল ফ্লাইট গুলো আছে সেটা 900 কিলোমিটার পার আওয়ার বা 1000 কিলোমিটার পার আছে, সেই জন্য সে 2 ঘন্টায় পৌঁছতে পারছে। এখানে ম্যাগলেভ ট্রেন 650 কিলোমিটার পার আওয়ার বেগে 250 কিলোমিটার 2.5 ঘন্টা পৌঁছাচ্ছে, 8 ঘন্টা বেশি নিচ্ছে। কিন্তু এই যে জিনিসটা আছে, এই যে ফ্যাচানটা আছে, মানে ফর্মালিটিস যেগুলো, চেকিং করা, সিকিউরিটি দেখানো, তারপর হচ্ছে বোর্ডিং করা, এইসব জিনিসপত্র ট্রেনে থাকবে না। তো এইটা একটা গল্প থাকবে। এবং হাইলি রিলায়েবল, আজকে আকাশ কুয়াশাচ্ছন্ন, সেই জন্য ফ্লাইট ক্যান্সেল, তো এই জিনিসপত্রগুলো তখন থাকবে না। তো এটা একটা ভাই আলাদা কাজ করবে। এই জন্য এয়ারলাইন গুলো কখনোই চাইবে না যে এই প্রজেক্টটা আমাদের সামনে আসুক। তো এইগুলো যদি তারা মোকাবিলা করে দিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাকলেভ প্রজেক্ট আমাদের আমরা দেখতেও পাবো কিছুদিনের মধ্যে যে চায়নাতে কিন্তু অলরেডি সাকসেসফুলি লঞ্চ হয়ে গেছে। এবং এই ম্যাকলেভ ট্রেন আলটিমেটলি চায়না বাদে আমাদের আশেপাশে যতগুলো কান্ট্রি রয়েছে, তার মধ্যে কোন কোন কান্ট্রির কাছে রয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি বলি, তাহলে আমি বলবো যে জাপান এর কাছে অলরেডি এটার কাজ শুরু হয়ে গেছে, যেখানে জাপানের মোটামুটি ভাবে স্পিড হবে 603 কিলোমিটার পার আওয়ার, যেটা চায়নার থেকে কিন্তু একটু হলেও কম, 47 কিলোমিটার পার আওয়ার হলেও কিন্তু কম। এবং তারা সেটা প্রজেক্ট করছে 2035-এ, অর্থাৎ 2035-এ এই জিনিসটা লঞ্চ করবে। তার মানে চায়না কিন্তু এখান থেকে এগিয়ে আছে। নেক্সট হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া যেটা ভাবছে 110 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডে তো আমাদের যে কোনো এক্সপ্রেসই চলে, তো এদেরকে নিয়ে কোনো ভয়ের কারণ নেই। জার্মানি করার কথা ভেবেছিল, বাট এতটা এক্সপেন্ডিচার আছে যে তারা আর জিনিসপত্রগুলো ভাবেনি। ইউএস এর কোনো এখনো পর্যন্ত প্রপার প্রপাগান্ডা নেই। ইন্ডিয়া কি করবে সেটাই এখন বলার বিষয়। তো আমার এখানে একটা কথাই বলার বিষয়, যে আজকে চায়না এতটা ডেভেলপমেন্ট করে, আজকে তাদের ইকোনমিকে স্ট্রং করে, যেখানে এতটা এক্সপেন্ডিচার লাগছে, যেখানে এই লেভেলের ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে, মানুষ স্বাচ্ছন্দ্যে সেগুলোকে দিয়ে দিতে পারছে, কেন? তার কারণ হচ্ছে এই চারটা। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ সবার প্রথমে রয়েছে ক্যাপিটালের দিক থেকে, মার্কেট ক্যাপিটালের দিক থেকে, তারপরেই রয়েছে চায়না, তারপরেই রয়েছে জাপান, এবং তারপরেই রয়েছে ইন্ডিয়া। এখানে কি আপনারা একটা রিলেশন খুঁজে পাচ্ছেন, যেখানে আমরা ম্যাকলেভ দেখতে পাচ্ছি জাপান 2035-এ করবে, বাকিরা তো করতেই পারেনি, ইউএসএ এখনো এই প্রজেক্টে হাত দেয়নি, চায়না করে ফেলেছে। তার মানে আমরা কিন্তু সেকেন্ড কান্ট্রি হতে পারি যারা এই জিনিসটাকে ডেভেলপ করতে পারি, এবং এখানে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এবার আপনারা বলবেন আমরা তো সায়েন্টিস্ট নই, আমরা কি করে এটা করতে পারি? এইটা আমরা নিজেদের বেটারমেন্টের মাধ্যমেই করতে পারি। আমরা যত বেশি ইনকাম করব, তত বেশি আমরা ট্যাক্স দেব, যত আমরা ট্যাক্স দেব সেখান থেকে তত ভারত সরকারের আয় হবে, তারা তত বেশি ইনভেস্ট করতে পারবে বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেক বা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে। সেখান থেকেই চায়নার মতো কিন্তু এই রকম প্রজেক্টও আমরা লঞ্চ করে ফেলতে পারি, অবশ্যই সেটা ইউএস এর আগেই। যতই ট্রাম্প আমাদের পিছনে লাগুক না কেন, যতই 25% ট্যারিফ লাগাক না কেন, তাতেও আমরা স্বয়ং স্বাবলম্বী হয়ে চায়নার পরে কিন্তু আমরা এই জিনিসটাকে করে দিতে পারি। তো এতে আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। এবং কি করে আমরা এগোতে পারি? এগোতে পারি হচ্ছে এটাই, যে করে হোক আমাদেরকে ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়ার প্রসেস কি রয়েছে? স্কিল শেখা, আপস্কিল হওয়া। স্কিল বাংলা আমাদের যে এই চ্যানেলটা রয়েছে, এখানে পুরো আমাদের পুরো জিনিসটাই আপনাদেরকে শেখানো হয়ে থাকে আপস্কিল করার জন্য। এবং এখন বর্তমানে শেয়ারের যদি দেখেন, সবচেয়ে বেশি শেয়ার মার্কেটের ক্ষেত্রে কথা বলছি, সবচেয়ে বেশি শেয়ার মার্কেটের কেসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট শেয়ার ইনভেস্ট করে গেছে হচ্ছে ইউএস।
তো সেখানে মানুষ এত ডেভেলপ করবে না কেন? কারণ তারা প্রকৃত অর্থে, আমরা যখন জানতাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা বা শেয়ার মার্কেট মানে হচ্ছে জুয়া খেলা, তখন তারা অলরেডি এত পরিমাণ ইনভেস্ট করে রেখেছে। এখন আমরা বুঝছি আচ্ছা শেয়ার মার্কেট বলে সত্যি একটা কিছু হয়ে থাকে, ক্রিপ্টোকারেন্সি বলে সত্যি একটা কিছু হয়ে থাকে, তার কাছে যদি আমরা প্রপারলি যদি বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারি, সেখান থেকে আমাদের বেশি রিটার্ন আসতে পারে আমাদের এফডির তুলনায়। তো এই জিনিসপত্রগুলো মানুষ এখন শিখছে, যেটা অলরেডি চায়না, জাপান, ইউএস এর মানুষেরা অনেকদিন আগে সেটাকে অনুধাবন করে সেটা ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল। বাট সময়ের কখনো শেষ হয় না। আমরা যদি এখন শিখি আমরা এখনো করতে পারি, কারণ আমরা বাঙালি, আমরা সব করতে পারি। আমরা শেষ দিনে শুরু করেও আমরা নাম্বার 1 হতে পারি। উই ক্যান ডু ইট। এবং তার জন্যই আপনাদের কাছে আমরা নিয়ে চলে এসেছি একটা স্পেশাল কোর্স, যেটার নাম হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টিং বেসিক টু অ্যাডভান্স 2025। এখানে আমরা আপনাদেরকে শিখিয়ে দেব, বেসিক্যালি আমরা নয়, যিনি শেখাবেন তিনি একজন স্টক মার্কেট এক্সপার্ট, আলী আজার স্যার। তার পোর্টফোলিও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। সেবি রেজিস্টার্ড একজন মানুষ, যিনি স্টক মার্কেটে বিশাল পরিমাণ অভিজ্ঞ একজন পার্সন, যিনি এই কোর্সের মধ্যে বেসিক থেকে, মানে স্টক মার্কেট কি, বুল জিনিসটা কি, যে সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো হয়ে থাকে সেগুলো কি, ক্যান্ডেলস্টিক কি, কোথায় ক্যান্ডেলস্টিক বাড়লে কি হবে, কমলে কি হবে, গ্রাফের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কোথায় আমাদেরকে টাকা লাগাতে হবে, কোথায় টাকা তুলে দিতে হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে শেখানো আছে এই 34টা ভিডিওর মধ্যে। স্যার পুরো জিনিসটাকে এখানে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এবার আপনাদের মনে হতে পারে আচ্ছা আমি যদি এই ভিডিওর মধ্যে পুরো জিনিসটা শিখে নিই, তাহলে আমি এখন ইনভেস্ট করে প্রচুর টাকা ইনকাম করতে পারবো না। ধীরে ধীরে স্কিলফুল হয়ে এখানে শিখতে হবে। ক্যান্ডেল স্কিলে কখন বাড়লে আলটিমেটলি মার্কেট ক্যাপিটাল বাড়ছে, তার জন্য আমাদের বেশি পরিমাণ মানে টাকাটাকে হোল্ড করে রাখতে হবে, নাকি বিক্রি করে দিতে হবে, নাকি কিনতে হবে। তো এই জিনিসপত্রগুলোকে আরো যত পরিমাণ আপনারা করবেন, তত পরিমাণ আপনারা জিনিসটা বুঝতে পারবেন। করতে করতে বুঝতে হবে, হঠাৎ করে বোঝা যায় না। এবং এই 34টা ভিডিওর মধ্যে সেই জিনিসটাই শেখানো হয়েছে। বাই চান্স 34টা ভিডিওর মধ্যে কোনো জায়গাতে ডাউট চলে এলো, আসতেই পারে মানুষ, তো সেখানে এই লাইভ ক্লাসগুলো রয়েছে, যেখানে আমাদের এখানকার স্টক মার্কেটে যিনি এক্সপার্ট মানুষ শুভেন্দু স্যার আপনাদেরকে এই লাইভ ক্লাসে পুরো জিনিসটা গাইড করে দেবেন। অর্থাৎ এর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, কোনো রকম কোনো আপনাদের ডাউট থেকে থাকে, আপনারা এই লাইভ ক্লাসে জয়েন করে আপনারা আপনাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারেন। তাহলে আপনাদের মূল কাজ কি এখন? এই 34টা কোর্স করে নিয়ে, 34টা ভিডিও দেখে নিয়ে, তারপর ঠিকঠাক একটা নলেজ গেইন করে আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে নিজের ইনভেস্টমেন্ট গুলোকে করে দেখুন। দেখুন না, বাকিরাও তো করছে, তাহলে আপনি কেন করতে পারবেন না? যদি আপনার এখান থেকে এফডি তে কথার কথা আজকে আপনাকে দিচ্ছে 7 থেকে 8%, যদি এই জিনিসটাই আপনাকে খুব কম হলো যদি 10% দেয়, তাহলে 2 থেকে 3% বেশি, মানে তো অনেক বেশি না? এটা আমি খুব কম কথা বললাম। মিনিমাম এখানে 18 থেকে 20% রিটার্ন দেয়, ঠিক আছে? এবং এগুলোকে আমাদেরকে শিখতে হবে, অ্যানালাইসিস এর মাধ্যমে শিখতে হবে। এটাই এখানে শেখানো হয়েছে। তো কিভাবে ভর্তি হতে পারবেন সেটাও বলে রাখি। সবার প্রথম আড্ডা 247 অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন আড্ডা 247, দিয়ে সার্চ করলে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা অ্যাপ দেখতে পাবেন। এই অ্যাপটাকে ডাউনলোড করবেন, নিজের ফোনে ইনস্টল করবেন। এরপর লগইন অপশন আসবে। লগইন অপশন আসবে যখন, তখন নিজের ফোন নাম্বার দেবেন, একটা ওটিপি আসবে, ওটিপিটাকে ফিল আপ করে দেবেন, তাহলেই কমপ্লিট। এরপর কেউ এখানে গভর্নমেন্ট জব বা অন্যান্য সেগমেন্টে ক্লিক করবেন না, এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আপনি বলতেই পারেন আমি তো কোনো এক্সাম দিচ্ছি না, তাহলে স্টেট এক্সাম কেন সিলেক্ট করব? কারণ বাংলাতে আপনি কোর্সটা চাইছেন, অ্যাপ বুঝে বাংলায় কোর্স মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। যখন আড্ডা টোপর সিরিজে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে, একদম সঠিক জিনিস লেখা আছে। এবার নিচের ডান দিকে স্টোরে চলে আসুন। স্টোরে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন একটা ভিউ অল বলে অপশন রয়েছে, ভিউ অলে ক্লিক করবেন, দিয়ে স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবেন। এখানে সমস্ত স্কিল ডেভেলপমেন্টে যতগুলো স্কিল এর কোর্স রয়েছে আমাদের এখানে রয়েছে, তার মধ্যে আমি যে কথা কথা বলছি, স্টক মার্কেট ইনভেস্টিং বেসিক্স টু অ্যাডভান্স, এই কোর্সটার কথা, এই ক্লিক করবেন। এটার দাম কত দেখাচ্ছে? 4,499 টাকা। যে দামই দেখাক না কেন,
সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টে পেতে আমি বলে দিচ্ছি, এই দামের পাশে দেখবেন একটা মোর অফার বলে অপশন আছে, মোর অফারে ক্লিক করবেন এবং এখানে আপনার কাছে একটা নতুন সাইট খুলে যাবে বা ইন্টারফেস খুলে যাবে। এখানে একটা কুপন কোড বসাবার অপশন পাবেন, এখানে লিখবেন বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবেন। যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে তখন এটার দাম দেখাবে 3464 টাকা। এইটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এই অ্যামাউন্টে পুরো স্টক মার্কেটে যা যা কোর্স আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স এখানে আপনার শেখানো হয়ে যাবে। এবং এইপর যখন এই দামটা দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবেন, তারপর আপনার কাছে যদি গুগল পে ফোন পে থাকে তাহলে ইউপিআই অপশন থাকবে, নাহলে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটার মাধ্যমে খুব সুবিধা সেটার মাধ্যমে পেমেন্ট করলেই আপনার ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে। এবার যখনই ব্যাচ কেনা কমপ্লিট হয়ে যাবে বা পেমেন্ট হয়ে যাবে কংগ্রেচুলেশন একটা মেসেজ চলে আসবে আড্ডা 24/7 তরফ থেকে। এবার অ্যাপটা পুরো বন্ধ করে দেবেন, দিয়ে মাই কন্টেন্টে চলে যাবেন। মাই কন্টেন্টে ক্লিক করলেই আপনি আপনার ব্যাচটা দেখতে পাবেন। এবার এখান থেকে ভিডিও কোর্সে গিয়ে যতগুলো 34টা ভিডিও আছে যতগুলো সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করে ফেলুন। আগামী 1.5 মাসের মধ্যে এই জিনিসটা যদি শেষ করে দিতে পারেন, আগামী 2 মাস থেকে আপনি কিন্তু বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করা শুরু করে দিতে পারবেন। এবং আগামী 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন, আস্তে আস্তে আপনার এক্সপার্টাইজ হবে এই সব জায়গাগুলোতে, এবং আপনি নিজের যে ইনকামটা রয়েছে সেটা বাউন্ডেশন ছাড়িয়ে আস্তে আস্তে এগোতে থাকবেন। এবং যত এগোতে থাকবেন, যত আপস্কিল হবেন, তত কিন্তু আপনার ইনকাম বাড়বে। যত আপনার ইনকাম বাড়বে তত আপনি ট্যাক্স দেবেন, তত আমাদের জিডিপি বাড়বে, এবং তার ফলেই কিন্তু আমাদের টোটাল গভর্নমেন্টের আয় বাড়বে। এবং আমরাও কিন্তু এইভাবে নিজের উন্নতির সাথে সাথে দেশের উন্নতি করে দেশের ডেভেলপমেন্টও কিন্তু করতে পারি। তো আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। যদি কোর্সটা নিতে চান অতি অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবেন। আর এরপরও যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে তাই আমি বলে দিলাম 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রাইভেট জব গ্রুপে যুক্ত থাকুন। প্রাইভেট জব গ্রুপে যুক্ত থাকুন, যেটা লেখা থাকে প্রাইভেট জব, এর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবে, সেই লিঙ্কটা ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবেন। এখানে আমি এর সম্পর্কে ডিটেলসে আরো তথ্য আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা এতদূর পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, যেখানে আমরা আরো নতুন নতুন অনেক কিছু জিনিসপত্র শিখবো। ধন্যবাদ প্রত্যেককে।